আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আরো একটা নতুন চাইনিজ ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে হাসি, কান্না, আবেগ, ভালোবাসা সবই রয়েছে। তবে আজকে আর আমি শুরুতেই কিছুই বলবো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তোমরাই জানিয়ে যেও ড্রামাটা কেমন লেগেছে। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকলো, এটা হলো আমার নতুন চ্যানেল। এই চ্যানেলটা শুধুমাত্র তোমাদের জন্যই খোলা হয়েছে, কারণ অনেকেই আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাও। আর এই নতুন চ্যানেলটাতে আমি আমার পার্সোনাল লাইফের টুকটাক সবকিছুই শেয়ার করব। তাই এই নতুন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা আমাদের নায়িকা নিয়ানকে দেখতে পাই। সে আমাদের হিরো লির সাথে ব্রেকআপ করে নিচ্ছিল, কিন্তু লি এই ব্রেকআপটা মানতেই পারছিল না। আর নিয়ানকে জিজ্ঞাসা করে, কেন তুমি আমার কাছ থেকে ব্রেকআপ নিতে চাইছো, কি হয়েছে তোমার? কিন্তু নিয়ান তাকে কোনো রিজনই দেখাতে পারে না। এই কারণে রিয়ন একটা রেগে গিয়ে বলে, তুমি কতটা হার্টলেস মেয়ে বলো তো, আমি কি তোমার কাছে খেলার কোনো পুতুল নাকি, যে যখন ইচ্ছে হয় খেলবে আর যখন ইচ্ছে না হয় ফেলে দিবে? এইসব কথা শুনেও নিয়ান তাকে কিছুই বলে না, সে এখান থেকে চলে যেতে থাকে। কিন্তু আমরা দেখি ব্রেকআপ করার পর নিয়ানও খুশি ছিল না, যেটা দেখে আমরা বুঝতে পারি হয়তো নিয়ান বাধ্য হয়ে ব্রেকআপ করেছে। আর কেন সে নিজের অমতে ব্রেকআপ করে নিচ্ছে তা আমরা আস্তে আস্তে জানতে পারবো। যাই হোক, যাওয়ার সময় নিয়ান হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যায়। তখনই নিয়ানের ঘুমটা ভেঙে যায়, আর আমরা বুঝতে পারি আসলে এতক্ষণ ধরে নিয়ান এর সবকিছু স্বপ্ন দেখছিল। তবে স্বপ্ন হলো এটা ছিল তার জীবনের সত্যিকারের একটা ঘটনা, আর এই স্বপ্নটা সে প্রায়ই দেখতো, যার কারণে সে নিজে নিজে বলতে থাকে, আমি আজকেও আবার এই স্বপ্নটা দেখলাম। ঠিক তখনই তার কাছে তার বস হুয়ার কল আসে। মিস্টার হু তাকে ফোন করে বলে নিয়ান যেন তাড়াতাড়ি অফিসে চলে আসে, কারণ আজকে তাদের অফিসে টেম্পোরারি এক্সামের নোটিশ আসবে। কিন্তু সমস্যা হলো এখন তো অফিস টাইম ছিল না, এই কারণে নিয়ান নানা রকম বাহানা দিচ্ছিল যাতে করে অফিসে যেতে না হয়। তার বাহানা বুঝতে পেরে বস বলে, সমস্যা নেই, আমি তোমার ওভারটাইমের জন্য এক্সট্রা টাকা দিয়ে দিব, তাই তুমি চলে এসো। এবার টাকার কথা শুনে নিয়ান তো খুশি হয়ে বলে, স্যার আমি এখনই চলে আসছি। তারপর সে চট করে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এদিকে বসের সাথে বাকি কলিগও ছিল। তখনই সেখানে এন্ট্রি হয় আমাদের হিরো লিয়ের। এখানে লিকে দেখে নিয়ান তো একদম শকড হয়ে যায়। তারপর সে তাড়াতাড়ি চোখে সানগ্লাস পরে নেয়, যাতে লি তাকে চিনতে না পারে। এমনকি সে তো সবকিছু থেকে কিছুটা দূরে দূরে থাকে, যাতে লি তাকে দেখতে না পায়। এইভাবে নিয়ান এক কোণায় লুকিয়েছিল। তখনই তার বস হু এসে বলে, তুমি এখানে কি করছো? নিয়ান বলে, বস আসলে আমার মাথাটা না খুবই ব্যথা করছে, আমার বাসায় যেতে হবে। বস বলে, আবারও বাহানা বানাচ্ছ? তুমি তো আগে কখনোই এমন করতে না, তাহলে আজকে কেন এমন শুরু করলে? আর আমি বলে দিয়েছি তো যে ওভারটাইমের জন্য তোমাকে অবশ্যই পে করা হবে, তবুও কেন বাসায় যেতে চাইছো? নিয়ান বলে, আমার কিছু ভালো লাগছে না। তখনই সেখানে ম্যানেজার যাও আসে আর বলে, মিস্টার লি আপনাদের কোম্পানির লেটেস্ট প্যাকেজের ব্যাপারে জানতে চায়। এবার বস নিয়ানকে বলে, দেখো আমার এখন হেল্পের প্রয়োজন, প্লিজ কোঅপারেট করো। নিয়ান বলে, আমি শুধু অ্যাডমিন, এসব আমার কাজ না, এটা তো ফ্যাং এর কাজ, এই বিষয়গুলো তো ফ্যাংই সামলায়। বস তখন বলে, আসলে আজকে ফ্যাং আসেনি, তাই এ ব্যাপারগুলো আজকে তোমাকেই সামলাতে হবে। আর এখন কি আর করার, বাধ্য হয়েই নিয়ানকে সবকিছু সামলাতে হয়। কিন্তু এখানে সে তার নাম বদলে ফ্যাং এর নাম বললেই কাজ করতে থাকে। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে তাদের প্রজেক্টের ডিটেলস দেখছিল। তখনই আমরা সেখানে একটা মেয়েকে দেখি। এই মেয়েটা লিয়ের অনেকটা ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই ম্যানেজার যাও সেখানে নিয়ানকে নিয়ে চলে আসে। এইবার লি ম্যানেজারকে ইশারা করে বলে তিনি যেন এই মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যায়। যাই হোক, এবার নিয়ান এখানে নিজের নাম ফ্যাং বলে পরিচয় দেয়। লিও তার সাথে হাত মিলায় আর বলে, যদি পসিবল হয় আপনি কি কফির কাপটা চেঞ্জ করে নতুন করে এক কাপ কফি দিবেন? নিয়ান বলে, অবশ্যই। তারপর আমরা দেখি নিয়ান লিয়ের জন্য কফি বানিয়ে আনে। কফি খেয়ে লি বলে, আপনি কি জানেন আপনার কফি খেয়ে আমার একজন পুরনো বন্ধুর কথা মনে পড়ে গেল। তবে নিয়ান তার এই কথাটাকে অ্যাভয়েড করে কাজের কথায় চলে যায়। এই জন্য লিও আর কথা বলে না।
তারপর আমাদের পাস্টের কিছু সিন দেখানো হয় যেখানে তারা দুজন ভার্সিটিতে একসাথেই ছিল। সেখানে লি বারবারই নিয়ানের দিকে তাকাচ্ছিল, যা দেখে আমরা বুঝতে পারি হয়তো লি নিয়ানকে পছন্দ করে। আর এখান থেকে সিনটা আবারও বর্তমানে চলে আসে। এখানে লি নিয়ানকে প্রজেক্টটা বোঝানোর জন্য বলে। নিয়ান যখন প্রেজেন্টেশন দিচ্ছিল তখন নিয়ানের বলার ধরন দেখে লিয়ের মনে পড়ে ইউনিভার্সিটি তো তার বন্ধু ঠিক এভাবেই বলতো। যাই হোক, এবার লি নিয়ানের কাছে এসে বলে, তুমি এভাবে প্রেজেন্টেশন দিলে তো কখনই রিভিউতে পাশ করতে পারবে না। এসব বলতে বলতে লি তো নিয়ানের কাছে যাচ্ছিল, যার ফলে নিয়ান নার্ভাস হয়ে পড়ে যেতে নিচ্ছিল। তবে লি সাথে সাথেই তাকে ধরে ফেলে আর বলে, মিস নিয়ান ঠিক আছেন? লিয়ের মুখে নিয়ান নামটা শুনে নিয়ান তো বুঝতে পারে যে লি তাকে এতক্ষণে চিনে ফেলেছে, তাই সে বলে, অনেকদিন পর দেখা হলো। তখনই শয়তান লি তাকে আবার ছেড়ে দেয় আর নিয়ান পড়ে যেতে যেতে কোনো রকমে লিয়ের টাইটা ধরে ফেলে, যার ফলস্বরূপ এই অবস্থা। যাই হোক, তাদের ড্রামায় অ্যাক্সিডেন্টলি কিস হবে না তা কি আর মানা যায়? আর এখন কিসের পর্ব শেষ করে তারা দুজনে তাড়াতাড়ি করে উঠে কাজে লেগে পড়ে। নিয়ান বলে, তুমি কি বলতে পারো এবার আমরা রিভিউ পাস করতে পারবো কিনা? লি বলে, তোমার কি মনে হয়? নিয়ান বলে, আমি তো এখনো কিছুই বুঝতে পারছি না। লি বলে, তোমার চেহারা দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তোমরা এই রিভিউতে একদমই পাস করতে পারবে না। নিয়ান বলে, দেখো, প্রথমে আমি আমার নাম বদল করে ফ্যাং বলেছিলাম, এটা আমার ভুল ছিল, কিন্তু আমাদের পার্সোনাল লাইফের জন্য প্রফেশনাল লাইফের কোনো ক্ষতি করা উচিত না। লি বলে, তুমি যদি এই রিভিউতে পাস করতে চাও তাহলে প্রফেশনাল ভাবেই কাজ করতে হবে। এবার নিয়ান কিছুটা রেগে গিয়ে বলে, আসলে এটা আমার কাজ ছিল না, এটা ফ্যাং এর কাজ ছিল, তাই আমার বুঝতে একটু সমস্যা হচ্ছে। এই কথাগুলো শুনে লি এবার অনেক সুন্দর করে নিয়ানকে প্রজেক্টগুলো বুঝিয়ে দেয়, কিন্তু নিয়ানের মন তো এদিকে ছিলই না, সে অন্য একটা ভাবনায় মগ্ন হয়ে পড়ে। এই কারণে লি তাকে খোঁচা মেরে বলে, কোথায় হারিয়ে গেলে? নিয়ান বলে, শুনছি তো, সবসময় এভাবে মারো কেন আমাকে? যাই হোক, তারপর তাদের মিটিং শেষ হয়ে যায়। গাড়িতে এসে ম্যানেজার লিকে বলে, বস, আমি ভয়েস রেকর্ডারটা আপনার এক্স গার্লফ্রেন্ডের পকেটে রেখে দিয়েছি। আপনি তাকে রিভিউতে পাশ করার জন্য কত কিছু করেছেন, কিন্তু ওই আনগ্রেটফুল ওম্যান সে আপনার সাথে ব্রেকআপ করে নিয়েছে। ম্যানেজারের মুখে এসব কথা শুনে লি তো ওর দিকে গরম চোখে তাকায় আর বলে, এখনই চুপ হয়ে যাও, তা না হলে কিন্তু মার খাবে। আসলে ম্যানেজার আর লির মধ্যে সম্পর্কটা অনেকটা বন্ধুসুলভ ছিল, এই কারণে ম্যানেজার ফ্রেন্ডলি ভাবেই কথাগুলো বলেছে। যাই হোক, এদিকে নিয়ান তার পকেটে রেকর্ডারটা পায়। তখনই ম্যানেজার নিয়ানকে ফোন করে বলে, ম্যাম, আমার রেকর্ডারটা ভুল করে আপনার কাছে ফেলে এসেছি, আমি নিচে গাড়িতে আছি, আপনি কি সেটা এখানে এসে পৌঁছে দিবেন? কি আর করার, নিয়ান সেটা দিতে যখন এখানে আসে তখন সে দেখতে পায় এখানে শুধু লি আছে। এবার নিয়ান লিয়ের কাছে এসে রেকর্ডারটা দিয়ে বলে, এটা ম্যানেজারকে দিয়ে দিও। এখানে নিয়ান আরো বলে, আমাদের আবারও দেখা হবে। লি বলে, কবে দেখা হবে? নিয়ান বলে, রি এক্সিবিশনে। লি বলে, কিন্তু তোমার কোম্পানি তো রি এক্সিবিশনের জন্য পাশ করতে পারবে না। নিয়ান বলে, কেন? লি বলে, এর রিজন যদি তুমি জানতে চাও তাহলে আমার গাড়িতে এসে বসো। এবার বাধ্য হয়ে নিয়ান গাড়িতে এসে বসে আর তার কাছে থাকা রেকর্ডারটা দিতে লাগে, কিন্তু সেটা দেওয়ার সময় নিচে পড়ে যায়। আর এবার তারা দুজন একসাথে এটা উঠাতে গেলে তাদের মাথায় এভাবে ঠোকা লাগে। এবার লি বলে, তুমি আসলেই জানতে চাও যে কি রেজাল্ট আসবে? নিয়ান বলে, অবশ্যই। লি বলে, ঠিক আছে, তাহলে চলো একটা গেম খেলা যাক। আমি তোমাকে প্রশ্ন করব আর তুমি সেটার অনেস্ট আনসার দিবে, আর তুমিও জিজ্ঞেস করলে আমিও সেটার একদম অনেস্ট আনসার দিব। নিয়ান বলে, ঠিক আছে। তারপর লি জিজ্ঞাসা করে, তুমি কি সিঙ্গেল? নিয়ান বলে, হ্যাঁ। লি আবারও বলে, তুমি কি এবছর বিয়ে করার ব্যাপারে ভেবেছ? নিয়ান বলে, না। এবার নিয়ান জিজ্ঞাসা করে, আমাদের কোম্পানি কি রিভিউতে পাশ করতে পারবে? লি বলে, সেটা বোর্ডের ডিসিশনের জন্য ওয়েট করতে হবে। তারপর নিয়ান আরো কিছু জিজ্ঞাসা করতেই যাবে, তখনই লি জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে ব্রেকআপ কেন করছো? নিয়ান বলে, আমি এর উত্তর অনেক আগেই দিয়েছি। লি বলে, তুমি মিথ্যে বলেছ, আমি সত্যিটা শুনতে চাই। নিয়ান বলে, বেশ কয়েক বছর কেটে গিয়েছে, এখনো তুমি এটা নিয়ে কেন পড়ে আছো? আচ্ছা বলো তো, আমি তোমাকে প্রপোজাল করেছিলাম, পরে আমি আবার ছেড়ে দিয়েছিলাম, এই বিষয়টা কি তুমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছো না? লি বলে, তুমি কিন্তু রুলস ব্রেক করছো, আমি বলেছি শুধু সত্যিটা বলবে। নিয়ান বলে, এতটা সময় পার হয়ে গিয়েছে কিন্তু তুমি একদমই বদলাওনি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মতো উত্তর না পাও
ততক্ষণ পর্যন্ত মানতে চাও না। তুমি অন্যদের ফিলিংসেরও কোনো কেয়ার করো না। আর হ্যাঁ, কিছু প্রশ্ন এমন হয়ে থাকে যেগুলোর উত্তরই হয় না। এই বলে নিয়ান অনেকটা কষ্ট নিয়ে গাড়ি থেকে নেমে যায়। আর পরের সিনে দেখা যায় নিয়ান রাতে যখন বাসায় যাচ্ছিল তখন একটি বাইকের সাথে তার অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, কিন্তু তখনই লি এসে তাকে বাঁচিয়ে নেয়। এখানে বাইকের সে লোকটি লিকে বলে, ফুলটা কিনে নেন স্যার, আপনার গার্লফ্রেন্ডের জন্য। নিয়ান বলে, আপনি ভুল বুঝছেন। তখনই লিও বলতে থাকে, এর কোনো প্রয়োজন নেই, কারণ আমরা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নই। পরে সে লোকটি এখান থেকে চলে যায়। এদিকে নিয়ান লিকে বলে, আমরা সেম ওয়ার্ল্ড থেকে বিলং করি না, তাই আমাদের এক অপরের থেকে ডিস্টেন্স বজায় রেখেই চলা উচিত। লি বলে, প্রথমে তো তুমি এমন বলতে না, তাহলে এখন কি হলো যে আমরা সেম ওয়ার্ল্ড থেকে বিলং করি না? নিয়ন বলে, তখন আমি অনেকটাই বোকা ছিলাম, তাই বলিনি। লি বলে, ঠিক আছে, ধন্যবাদ তোমার অনেস্টের জন্য। নিয়ান বলে, ঠিক আছে, এবার আমি যাচ্ছি। এই বলে সে যেতে নেয়, কিন্তু লি তার হাত ধরে টান দিয়ে একদম কাছে টেনে নেয়। এখানে তারা দুজনে অনেকটাই কাছে চলে আসে। পরের দিন নিয়ান অফিসে এসে যখন কাজ করছিল তখন লি তার কাছে আসে আর মিস্টার হুয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। নিয়ান বলে, সে তো অফিসে নেই। লি বলে, ঠিক আছে, তাহলে আমার তোমাকেই বিরক্ত করতে হবে। তুমি কি আমাকে এয়ারপোর্টে দিয়ে আসতে পারবে? নিয়ান বলে, তোমার তো ড্রাইভার আছে, সে তোমাকে নিয়ে যাবে, আমি কেন যাব? লি বলে, সে আসলে ড্রাঙ্ক, তাই সে নিয়ে যেতে পারবে না। নিয়ান বলে, তুমি নিজেও তো ড্রাইভ করতে পারো। তখন লি নিয়ানের সামনে ড্রিঙ্ক করে বলে, এখন আমিও ড্রাঙ্ক, তো আমাকে তোমারই নিয়ে যেতে হবে। তারপর রাস্তায় লির নিয়ানকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে কেমন আছে। নিয়ান বলে, মা ঠিক আছে, ডক্টর বলেছে সে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। লি বলে, তার কি হয়েছে? নিয়ান বলে, তুমি তো আমার মায়ের স্টুডেন্ট ছিলে, তুমি তো ভালো করেই জানো যে আমার মায়ের ফার্স্ট প্রায়োরিটি শুধুমাত্র তার কাজ ছিল। একদিন তার শরীর খারাপ হয়ে যায়, এই কারণে আমরা যখন তাকে চেক আপ করানোর জন্য হসপিটালে নিয়ে যাই তখন তার ক্যান্সার ধরা পড়ে। যাই হোক, এবার দেখতে দেখতে নিয়ান লিকে এয়ারপোর্টে নিয়ে আসে। এখানে এসে লি বলে, আমি প্রজেক্টের ব্যাপারে জানার জন্য যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসব। নিয়ান তার কথায় কোনো খেয়ালই করে না। যা দেখে লি বলে, আমি তোমাকে কিছু বলেছি, তুমি কি শুনেছো? নিয়ান বলে, কি বলেছ? লি বলে, আমি আমার যাওয়ার কথা বলেছি। নিয়ান জিজ্ঞাসা করে, তুমি কতদিনের জন্য যাচ্ছ? আর আমি তোমার গাড়িটা কোথায় রাখবো? তোমার বাসায় নাকি অফিসে, নাকি তোমার কোনো ফ্রেন্ডের বাসায়? লি বলে, তুমি নিজের বাসায় রেখে দিও। নিয়ান বলে, কেন? লি বলে, তুমি কি আমার বন্ধু না? নিয়ান কিছুটা ভেবে বলে, হ্যাঁ আমি বন্ধু, কিন্তু যদি তোমার গাড়িতে কোনো স্কেচ লাগে অথবা কোথাও হিট হয়ে যায় তখন আমি কি করব? লি বলে, এখানে পার্কিং করতে যে দাম আসে আমি তোমাকে সেটার অর্ধেক দিয়ে দিব যদি তুমি আমার গাড়িটা তোমার বাসায় পার্ক করো। এবার নিয়ান বলে ওঠে, কোনো চিন্তা করো না, আমি আমার জানের থেকেও বেশি তোমার গাড়ির খেয়াল রাখবো। তারপর আমরা দেখি লি নিয়ানকে বাই বলে সেখান থেকে চলে যায়। এদিকে নিয়ানও গাড়ি নিয়ে তার বাসায় চলে আসে, যেখানে তার বান্ধবীর লাইভ স্ট্রিম করছিল। নিয়ান তাকে এসে বলে যে তার একজন ক্লায়েন্ট তার কাছে গাড়ি পার্ক করতে বলেছে। তার বান্ধবী বলে, দেখো, যদি কেউ তোমার কাছে গাড়ি পার্ক করতে বলে তো এর মানে কি দাঁড়ায় জানো? নিয়ান বলে, কি দাঁড়ায়? বান্ধবী বলে, কি আবার বুঝতে পারছো না? নিয়ান বলে, তার মানে আমি তার কাছে একজন বিশ্বস্ত লোক, তাই না? সে বলে, বোকা, আর একটু ভাবো, শুধু এটাই রিজন হতে পারে না। একটি গাড়ি একজন পুরুষের দ্বিতীয় বাড়ি হয়ে থাকে। পুরুষ কখনোই তার গাড়ি আর তার নারীকে কারোর কাছে ধার দেয় না। এর মানে হলো যদি সে তোমাকে গাড়ি রাখতে বলে তাহলে সে তোমাকে লাইক করে। নিয়ন বলে, অসম্ভব, তুমি ওভারথিঙ্ক করছো। আর তার বান্ধবীর নাম ছিল সুফেন। সুফেন বলে, তুমি আমার সাথে ভেট ধরো, দেখো সে যখন বিদেশ থেকে ফিরে আসবে তখন তোমার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসবে। কিন্তু নিয়ানের তার বান্ধবীর কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না। পরের দিন আমরা দেখি সুফেন যখন লাইভ স্ট্রিম করছিল তখন মাঝখানে নিয়ানকেও দেখিয়ে দেয়। এবার নিয়ানকে দেখে একজন ছেলে সুফেনকে বলে, এখনই আপনি যে মেয়ের ফেস দেখিয়েছেন আমি কি তার নাম্বারটা পেতে পারি? সুফেন এসে নিয়ানকে রিকোয়েস্ট করে যাতে নিয়ান তার নাম্বারটা ওই লোকটাকে দেয়। নিয়ান বলে, ঠিক আছে, এটাই শেষবার, এরপর কখনো আর এমন যেন না হয়। তারপর আমরা দেখি নিয়ানের বান্ধবী নিয়ানের নাম্বারটা সে লোককে দিয়ে দেয়। তারপর আমরা দেখি নিয়ান তার অফিসে ছিল
আর কাজ করছিল। তখনই তার কাছে একজন র্যান্ডম পার্সনের কাছ থেকে মেসেজ আসে, আর এটা ওই লোক ছিল যে কিনা তার বান্ধবীর লাইভ স্ট্রিম দেখে নাম্বার চেয়েছিল। আর এখন আমরা দেখি এটা আর কেউ নয় বরং লি ছিল। সে নিয়ানকে জিজ্ঞাসা করে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? নিয়ান তার থেকে বাঁচার জন্য বলে, আমার তো হাজবেন্ড আছে আর একটা বাচ্চাও আছে। তারপর আমরা দেখি লিয়ার কাছে একজন মেয়ে আসে যে তাকে উইচ্যাটে অ্যাড করতে চেয়েছিল। তবে লিয়া খানে নিয়ানের মতো করে সে মেয়েটাকে বলে, আমার ওয়াইফ এবং বাচ্চা আছে। এই কথা শুনে সে সেখান থেকে চলে যায়। যাই হোক, পরের দিন আমরা দেখি লি তার নিজের নাম্বার থেকে মেসেজ করে, অর্থাৎ লি হয়ে নিয়ানকে মেসেজ করে আর কি। সে মেসেজে জানায় কাল সে ফিরে আসবে, নিয়ান যেন তাকে নিতে এয়ারপোর্টে আসে। পরের দিন নিয়ান লিকে পিক করতে এয়ারপোর্টে চলে আসে। এখানে লি নিয়ানকে একটা গিফট দেয়, যেটা দেখে নিয়ান তো একদম হতবাক হয়ে যায় আর ভাবতে থাকে, ভালো হয়েছে আমি সুফিনের সাথে কোনো বাজি ধরিনি। যদি সুফিনের সাথে বাজি ধরতাম তাহলে তো আমি এই বাজিতে একদম হেরে যেতাম। তারপর সে দেখে এটার ভিতরে খাবারের জিনিস ছিল। লি বলে, আমার মনে আছে এগুলো তোমার অনেক পছন্দের খাবার, আমি এগুলো নিজের হাতে বানিয়েছি। আর এখানে এসব পেয়ে নিয়ান অনেক খুশি হয়। যাই হোক, পরের দিন আমরা নিয়ানকে অফিসে দেখি। সে তার ব্রাউজার ডিজাইনের জন্য চিন্তিত ছিল। তখনই লি আসে আর বলে, কি হয়েছে, তোমাকে তো চিন্তিত লাগছে কেন? নিয়ান বলে, ডিজাইন করতে হবে এক্সিবিশনের জন্য, কিন্তু আমি এতবার রিভাইজ করেছি তবুও মিস্টার হু আমার ডিজাইনগুলো পছন্দ করছে না। আমি এখন বুঝতেই পারছি না এসবে এখন কি চেঞ্জ করতে হবে। তখন লি নিয়ানের অনেকটা ক্লোজে গিয়ে তাকে হেল্প করতে থাকে। আর এখানে নিয়ানের প্রবলেমগুলো সলভ হয়ে যায়। তারপর লি যাওয়ার আগে বলে, যদি আবারও তোমার কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে ডেকো। তারপর আমরা দেখি নিয়ান ওই ডিজাইনটা অনেক হার্ডওয়ার্ক করে আর ফাইনালি মিস্টার হুকে সাবমিট করে দেয়। আর এবার মিস্টার হুয়েরও এই ডিজাইনটা পছন্দ হয়ে যায়। অন্যদিকে রাতের বেলা আমরা দেখি লি নিয়ানকে মেসেজ করছিল, কিন্তু নিজের নাম্বার থেকে নয়, ওই আননোন পার্সন হিসেবে আর কি। নিয়ান থেকে প্রশ্ন করে, তোমার বয়স কত? লি বলে 29 বছর। নিয়ান বলে, তাহলে তুমি তোমার প্রোফাইলে 18 বছর কেন দিয়ে রেখেছ? লি বলে, তুমি হয়তো সেই প্রবাদটা শুনোনি যেখানে বলা হয়েছিল একজন পুরুষ মৃত্যুর আগ পর্যন্ত ইয়াংই থাকে। এখানে নিয়ান তার সাথে টুকটাক কথা বলে বাই বলে দেয়, কিন্তু লি তাকে আবারও মেসেজ করে বলে, কথা সবসময় আমি শেষ করব। তখনই আমরা দেখি সুফিন এসে বলে, কার সাথে কথা বলছো? নিয়ান বলে, তেমন কেউ নয়, তুমি গিয়ে শুয়ে পড়ো। পরের দিন দেখা যায় নিয়ান যখন অফিসে আসে তখন তার কলিগ তার কাছে এসে বলে, একটা তো সমস্যা হয়ে গিয়েছে, তুমি যে ডিজাইনটা করেছিলে সেটার লোগোতে প্রবলেম হয়েছে, কেননা সে লোগো ব্লার ছিল। এখানে তাদের হাতে সময়ও কম ছিল। এই বিষয়টা নিয়ে নিয়ান তো পড়ে যায় মহা মুশকিলে। সেই সময় লিতাকে সে আননোন নাম্বার থেকে মেসেজ করে। প্রথমে তো নিয়ান তাকে ইগনোর করে, কিন্তু পরে নিজের প্রবলেমের সব কথা তাকে খুলে বলে। এসব শুনে এ আননোন পার্সন মানে লি তাকে হেল্প করে, সেই সাথে লোগোটি ঠিক করে নিয়ানকে সেন্ড করে দেয়। ফলে নিয়ানের সব সমস্যার সমাধান হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি রাতের বেলায় নিয়ান লিকে ধন্যবাদ বলছিল, কিন্তু তখনই সে ভিডিও কল দেয়, কিন্তু নিয়ান কেটে দেয়। তারপর ভাবে সে আমাকে বাই বলেনি, সে কি আমার উপর রাগ করেছে? কেননা লি সবসময় নিয়ানকে বলতো কথা আমি শেষ করব। নেক্সট ডে সে যখন অফিসে যায় তার কলিগের থেকে সে জানতে পারে লিয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে নিয়ান তো অনেক ভয় পেয়ে যায় আর বলে, আমি যাচ্ছি, যদি কেউ জিজ্ঞাসা করে তো বলে দিও আমি ছুটি নিয়েছি। নিয়ান যখন সেখানে চলে যাচ্ছিল তখনই মিস্টার হু তাকে বলে, আমার জন্য কফি নিয়ে আসো। নিয়ান তাড়াতাড়ি এখান থেকে দৌড়ে যায়। তারপর আমরা দেখি নিয়ান হসপিটাল আসে, কিন্তু গার্ড তাকে ভিতরে যেতে দিচ্ছিল না। তখনই আবার সেখানে একটা মেয়ে আসে, আর এই মেয়েটার নাম হলো রুলেন। সে নিয়ানকে বলে যে আমি লিয়ার ফিউন্সে। এটা শুনে নিয়ানের তো অনেক খারাপ লাগে, তবে সে এই মেয়েটাকে কিছুই বলে না। গার্ডকে বলে, তুমি কি আমার এই ফুলটা মিস্টার লিকে দিয়ে দিবে? গার্ডও তার ফুলটা নিয়ে নেয়। তারপর নিয়ান সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পর লোলেন গার্ডদের বকছিল
আর বলছিল এটা একটা স্পেশাল সেকশন, এখানে সবাই আসতে পারে না, আর তুমি তার ফুলটা কেন রেখেছো, এখনই ফেলে দাও। এদিকে নিয়ান যখন ফিরে আসছিল তখন সে ওই আননোন পার্সনকে মেসেজে জিজ্ঞাসা করে তুমি কোথায়। তবে তখনই নিয়ানের কাছে তার কলিগের কল আসে। সে তাকে বলে তুমি তাড়াতাড়ি অফিসে এসো, একটি প্রবলেম হয়ে গিয়েছে। তারপর আমরা দেখি নিয়ান যখন ফিরে যাচ্ছিল তখন আচমকাই তার শরীরটা খারাপ হয়ে যায় আর তার মাথা ঘুরতে শুরু করে, ফলে সে সেখানেই পড়ে যায়। তখনই আবার সেখানে হসপিটাল থেকে ছুটে লি আসে। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই নিয়ান যখন কলেজে ছিল তখন সে লিওর জন্য সবসময় খাবার নিয়ে আসতো। তারপর একদিন নিয়ান ফ্রেন্ডদের সাথে ট্রুথ অর ডিয়ার খেলছিল। এখানে নিয়ান হেরে যায়, তাই তারা নিয়ানকে ডিয়ার দেয় সে যেন তার ক্রাশকে নিজের মনের কথা বলে দেয়। প্রথমে তো নিয়ান এসব করতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে সবার জোরাজুরিতে সে রাজি হয়ে যায়। এবার নিয়ান লিকে কল করে বলে লি আমি তোমাকে অনেক পছন্দ করি। লি তার কথা শুনে বুঝে ফেলে সে হয়তো ট্রুথ অর ডিয়ার খেলছে, এই কারণে সে জিজ্ঞাসা করে তুমি কি এখন ট্রুথ অর ডিয়ার খেলছো? সুফেন তখন পাশে থেকে বলে তুমি তাকে বলো এটা খেলা না বরং সত্যি। নিয়ানও এটাই বলে দেয় আর বলে যদি তুমি এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে না পারো তাহলে ডিয়ার ভেবে সবটাই ভুলে যাও। তবে লি তাকে অ্যাকসেপ্ট করে নেয় আর এরপর থেকে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন আমরা দেখি নিয়ান লিকে অনেকটা অ্যাভয়েড করছে, কারণ লি সবসময় লেট করে। তার এসব বিহেভিয়ারে নিয়ান খুবই বিরক্ত হয়। তারপর একদিন নিয়ান লিকে বলে তুমি শুধু তোমার এক্সপেরিমেন্ট নিয়ে পড়ে থাকো, তুমি আমার মোটেও কেয়ার করো না। এই বলে সে চলে যায়। যাই হোক, পরের দিন কলেজে এসে নিয়ান শুনে লিয়ার টিচার লিকে বলছিল তুমি তাড়াতাড়ি অ্যাব্রোডে চলে যাও, এমন সুযোগ সবাই পায় না। এসব শুনে নিয়ান ভাবতে থাকে লি হয়তো অ্যাব্রোডে চলে যাচ্ছে, কিন্তু এ ব্যাপারে সে তো নিয়ানকে এখনো পর্যন্ত কিছুই বলেনি। এই কারণে নিয়ান সিদ্ধান্ত নেয় সে লিয়ের সাথে ব্রেকআপ করে নিবে, যাতে লি শান্তিতে অ্যাব্রোডে চলে যেতে পারে। তারপর নিয়ান বাসায় এসে ফোনে ব্রেকআপের মেসেজ পাঠিয়ে দেয় আর এখান থেকে সিনটা আবারও বর্তমানে চলে আসে। নিয়ানের জ্ঞান ফিরে আসলে সে তাকিয়ে দেখে সে তার বাসায় আছে। সুফেন বলে তুমি জানো আমি তোমার জন্য কত চিন্তা করছিলাম, আর তোমাকে তোমার বসই বাসায় দিয়ে গিয়েছে। পরের দিন অফিসে নিয়ান তার সিটে বসেছিল, তখনই লি আবার নিয়ানকে মেসেজ দেয় আর বলে লং টাইম ধরে কথা হয়নি। নিয়ান লিয়ার মেসেজ দেখেও ইগনোর করে, আর এখানে লি কিন্তু সে আননোন পার্সন হিসেবে মেসেজ করছিল। তারপর আমরা দেখি রুলেন লিয়ার রুমে আসে আর তার ফোন দেখার চেষ্টা করে। তখন লি তাকে বকা দিয়ে বলে আর কখনো আমার জিনিসপত্রে হাত দেওয়ার চেষ্টা করবে না, আবারও যদি এরকম করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অন্যদিকে আমরা জানতে পারি নিয়ানদের কোম্পানি প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, আর এমন অবস্থায় তার কোম্পানিটিকে লি কিনে নেয়। তারপর সেখানে মিস্টার হু আসে আর নিয়ানকে বলে অন্য কোম্পানি থেকে কিছু লোক এসেছে, তাদেরকে গিয়ে রিসিভ করো। সে যখন রিসিভ করতে যায় তখন সে তো দেখে এখানে অন্য কেউ নয় বরং রুলেন এসেছিল। তাকে দেখে নিয়ান তো একদম অবাক। এখানে এসে রুলেন বলে আমাদের হসপিটালে দেখা হয়েছিল তাই না? তুমি যে ফ্লাওয়ার দিয়েছিলে সেটা লিয়ার অনেক পছন্দ হয়েছিল, সে তোমাকে ধন্যবাদ দিতে বলেছে। নিয়ান বলে কোনো ব্যাপার না। রুলেন বলে তোমার ইয়াররিং গুলো তো অনেক সুন্দর, আমি কি নিতে পারি? তার বদলে আমি আমারগুলো তোমাকে দিয়ে দিচ্ছি। নিয়ান বলে না না, আমারগুলো তো খুবই সস্তা, আমি তোমাকে এমনিতেই দিয়ে দিব। রুলেন বলে না, তোমাকে এক্সচেঞ্জ করতে হবে। তারপর আমরা দেখি নিয়ান সেগুলো তার ডেস্কে বসে দেখছিল। তার কলিগ বলছিল কিছু লোক অন্যদের থেকে কত সুন্দর ফেভার নিতে পারে, এটা আসলে সে নিয়ানকে উদ্দেশ্য করেই বলছিল। তখন নিয়ানও তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। এ নিয়ে তাদের মধ্যে একদম তর্ক শুরু হয়ে যায়। তখনই সেখানে মিস্টার হু আসে আর বলে সবাইকে ডিসিশন নিতে হবে তারা কি করতে চায়। তারা যদি লিয়ার কোম্পানিতে যেতে চায় তো তারা যেন পেপারে নিজেদের নাম লিখে দেয়, আর যারা যেতে না চায় তারাও যেন অন্য একটি সাইডে নিজেদের নাম লিখে দেয়। এখানে আমরা দেখি নিয়ান লিয়ার কোম্পানিকে চুজ করে না আর তার নাম অন্য পাশে লিখে দেয়। তারপর রাতের বেলা বারে বসে নিয়ান ড্রিঙ্কস করছিল, তখন সেখানে সুফেন আসে। নিয়ান তাকে বলে আমি আমার জব ছেড়ে দিয়েছি,
কারণ আমাদের কোম্পানি লি কিনে নিয়েছে। সে আর তার গার্লফ্রেন্ডের আন্ডারে কাজ করা আমার জন্য টর্চার ছাড়া কিছুই হবে না। সুফেন বলে, লি মানে তোমার এক্স? নিয়ান বলে হ্যাঁ। তারপর নিয়ান কথাটা ঘুরিয়ে বলে, জানো আজ আমি কতগুলো ইন্টারভিউ দিয়েছি, কিন্তু আমি কোথাও থেকে অফার পাইনি। তাতে আমার কিছুই যায় আসে না। আজ আমরা যতক্ষণ পর্যন্ত ড্রাঙ্ক না হব ততক্ষণ পর্যন্ত ঘরে যাব না। তারপর তারা ড্রিঙ্ক করেই যাচ্ছিল। তখনই সেখানে লি আসে নিয়ানকে নেওয়ার জন্য। নিয়ান তো লিকে দেখে টাচ করে বলে, ওয়াও তুমি কত হ্যান্ডসাম। লি তাকে ধরে বাইরে নিয়ে আসে আর বলে, তুমি এত ড্রিঙ্কস করেছো কেন? নিয়ান বলে, না আমি কিন্তু বেশি ড্রিঙ্ক করিনি, এই দেখো আমি একদম সোজা হয়ে চলতে পারছি। এই বলে সে টালমাটাল হয়ে হাঁটতে থাকে। তারপর লি বলে, চলো আমি তোমাকে ঘরে নিয়ে যাই। নিয়ান ড্রাং অবস্থায় বলে, আমার অনেক গিল্টি ফিল হচ্ছে তোমার সাথে ব্রেকআপ করে। আমরা কি আবারও প্যাচআপ করতে পারি? গাড়িতে এসে নিয়ান ঘুমিয়ে পড়ে। বাসায় চলে আসার পর সে জেগে যায়। এখানে লি তাকে বলে, আরে জেগে গিয়েছো, ভালো ঘুম হয়েছে? নিয়ান তখনই সেখান থেকে চলে যেতে নেয়। লি তাকে বলে, থামো, এটা সাইন করে যাও। পেপারে ওর জন্য জবের অফার ছিল। লি তাকে বলে, সাইন না করলে এই ছবি তোমার মাকে দেখিয়ে দিব। আসলে লি বারে নিয়ানের ড্রাং অবস্থায় ছবি তুলে নিয়েছিল। এই ছবি দেখে নিয়ান বলে, শয়তান ছেলে, এখনই আমার ছবি ডিলিট করো। লি বলে, ডিলিট করব নাকি সেন্ড করব সেটা তোমার উপর ডিপেন্ড করে। নিয়ান বলে, ঠিক আছে আমি এখনই সাইন করছি। তারপর লি বলে, সকাল 8টায় অফিসে চলে আসবে, লেট যেন না হয়। এখানে নিয়ান তাকে রুলেনের ইয়াররিং গুলো দিয়ে দেয় আর বলে, এটা তোমার ফিউন্সেকে ফেরত দিয়ে দিও। এই কথা শুনে লি তো একদম হতবাক আর ইয়াররিং গুলো দেখে বলে, এটা তোমাকে রুলেন দিয়েছে? কিন্তু নিয়ান তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। পরের দিন নিয়ান অফিসে আসে। রুলেন তাকে বলে, ওয়েলকাম, কিন্তু তুমি লেট করে এসেছো। তখনই সেখানে লি আসে আর বলে সে একদমই লেট করেনি, এখনো 5 মিনিট বাকি আছে। তখন সেখানে থাকে একজন বলে ওঠে, রুলেন বসের ফিয়ন্সে। এবার লি অনেকটা রেগে যায় আর সবার সামনে বলে, আমি এই ধরনের জোকস অফিসে একদমই শুনতে চাই না। রুলেন বলে, এমন জোকস কোম্পানিতে চলে, তুমি এত রেগে যাচ্ছ কেন? যেতে যেতে সে বলে, তুমি যদি এমন বিহেভিয়ার করো তো যে কেউ তো সন্দেহ করবে যে তুমি আমার ফিয়ন্সে। আমার কোম্পানিতে এসব চলবে না। এদিকে সবকিছু দেখে নিয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে বুঝতে পারে যে রুলেনকে লি একদমই পছন্দ করে না। তারপর আমরা দেখি নিয়ান লিয়ের ম্যাগাজিন পড়ছিল, কিন্তু সেখানে তার ছবি এবং তাকে নিয়ে লেখাও ছিল। তারপর লি নিয়ানকে ফোন করে বলে, আমি তোমার ঘরের সামনে আছি। তখন আবার লি তার হাতে সে বইটা দেখে ফেলে। লি বলে, এখন তো আমি তোমার কলিগ, এখন তুমি আমাকে আনব্লক করতে পারো। তারপর সে আনব্লক করে দেয়। আসলে তার সাথে ব্রেকআপ হওয়ার পর সে তার নাম্বারটা ব্লক করে দিয়েছিল। যাই হোক, পরে আমরা দেখি লিয়ের এখনো নিয়ানের পিকচার ছিল। এর পরের সিনে আমরা দেখি লি নিয়ানকে সে আননোন পার্সন হিসেবে মেসেজ করে বলে, তোমার নতুন জব কেমন চলছে? নিয়ান বলে, ভালোই, আমি অনেক পরিশ্রম করছি, আমি আমার কেরিয়ার নিয়ে ভাবছি আর ডিস্ট্রাক্ট না হওয়ার চেষ্টা করছি। লি বলে, ডিস্ট্রাক্ট মানে? তারপর নিয়ান আর কিছুই বলে না। এদিকে আমরা দেখি নিয়ানের একজন ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হবে, কিন্তু নিয়ান অনেক নার্ভাস হয়ে যায় আর তাকে কোম্পানির ব্যাপারে সুন্দর করে ইনফরমেশনগুলো দিতে পারছিল না। এই কারণে সে ক্লায়েন্ট চলে যেতে নেয়। তখনই লি তাকে আটকায় আর সবকিছু নিজে হ্যান্ডেল করে নেয়। তারপর আমরা দেখি লি নিয়ানের জন্য একটি নোটবুক রেখে যায়, এতে নিয়ানের অনেক হেল্প হয়। তারপর নিয়ান যখন দ্বিতীয়বার সেই ক্লায়েন্টের সাথে কথা বলে তখন সে খুব সুন্দর করে তাকে সবকিছু বুঝিয়ে বলতে পারে, যার ফলে ক্লায়েন্ট তো একদম ইমপ্রেস হয়ে যায়। তারপর নিয়ান সব বই লিখে ফেরত দেয় আর সাথে তাকে ধন্যবাদও লিখে দেয়। লি এটা দেখে হাসছিল। তখন নিয়ানও এসে যায়। নিয়ান বলে, তোমার কাছে টাইম আছে, আমরা একসাথে স্ন্যাক খেতে পারি? লি বলে, অবশ্যই। তারপর তারা বাইরে ঘুরতে যায়। সেখানে সুফেন আর তার বয়ফ্রেন্ড বের সাথে তাদের আবার দেখা হয়ে যায়। তারপর তারা সবাই মিলে ডিসাইড করে এখন নিয়ানের বাসায় গিয়ে সবাই আড্ডা দিবে। যেই প্ল্যান সেই কাজ। তারা বাসায় এসে 4 জন মিলে খাওয়া দাওয়া, ড্রিঙ্কস সহ অনেক এনজয় করে। এখানে লি ড্রাং হয়ে নিয়ানকে কিস করতে নেয়, কিন্তু নিয়ান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এবার লি যেহেতু ড্রাঙ্ক ছিল তাই নিয়ান বাধ্য হয়ে লিকে তার বাড়িতে নিয়ে আসে। বাসায় এসে কিছুটা সময় যাওয়ার পর লিয়ার নেশা কাটে। যাই হোক, এবার লি যায় ফ্রেশ হতে
আর নিয়ান টিভি দেখছিল। লি এবার ফ্রেশ হয়ে নিয়ানের জন্য কিছু খাবার নিয়ে আসে। নিয়ান বলে, এগুলো কেন? লি বলে, মেয়েরা তো টিভি দেখার সময় এগুলো খেতেই পছন্দ করে। নিয়ান বলে, মেয়েদের ব্যাপারে অনেক জেনে ফেলেছো দেখছি, আগে তো এত কিছু জানতে না। লি বলে, তখন অনেক বোকা ছিলাম, তাই কিছুই বুঝতাম না। তারপর নিয়ান লিয়ের জন্য ড্রিঙ্ক বানায়, কিন্তু তাতে অনেক কিছু মিশানোর জন্য লি তো গন্ধের কারণে মুখেই নিতে পারছিল না। নিয়ান তখন বলে, খেয়ে নাও, এতে বিটার, সুইট, স্পাইসি সব রকমের টেস্ট অ্যাড করা হয়েছে, এটা খাও আর পুরনো সব কিছু ভুলে নতুন করে শুরু করো। লি বলে, কোথা থেকে শুরু করব? নিয়ান বলে, যখন আমরা একে অপরকে চিনতাম না তখন থেকে শুরু করো। লি বলে, তাহলে কি তুমি আবার আমার গার্লফ্রেন্ড হবে? এই কথা শুনে নিয়ান তো তার দিকে তাকিয়ে থাকে। এবার পরের দিন দেখা যায় নিয়ান অফিসের কাজে কম খেয়াল করছে আর লিয়ের উপরই বেশি নজর রাখছে। এদিকে লি রুলানের ইয়াররিং ফেরত দেয়। অন্যদিকে নিয়ান তো লিয়ের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা গিয়ে একদম পড়ে যায়, যা দেখে লি তাড়াতাড়ি নিয়ানকে উঠিয়ে তার নিজের অফিস রুমে নিয়ে আসে আর বলে, নিয়ান, তোমার যদি আমাকে দেখতে এত ইচ্ছে হয় তাহলে তো সরাসরি আমার রুমে এসেই দেখতে পারো, এরকম লুকিয়ে লুকিয়ে দেখতে হবে কেন? এ কথা শুনে নিয়ান তো অনেক লজ্জায় পড়ে যায়। তারপর মিস্টার হু একটি পার্টি রাখে, কারণ সে বিদেশ চলে যাবে, কিন্তু সেখানে মাত্র 4 জন যায়। 2 জন কাপল ছিল, তারা তাদের মতো ড্রিঙ্কস করছিল। নিয়ান আর তার বন্ধু হুয়ের সাথে সেলফি নেয় আর তাদেরকে গিফট দেয়। পার্টি শেষ হলে লি নিয়ানকে নিতে আসে। পরের দিন আমরা দেখি লিয়ের অফিসে সেই কাপল নিজেদের মধ্যে কথা বলছে। এখানে ছেলেটা মেয়েটাকে গিফট দিচ্ছিল, নিয়ান আবার তাদের একটা ছবি তুলে নেয়। তারপর ছেলেটা নিয়ানের সামনে চলে আসে আর বলে, তুমি মিস্টার হুয়ের কোম্পানি থেকে এসেছো না? তাহলে তো নিশ্চয়ই তুমি আমাকে চিনবে, আমার নাম হলো জু, আমি প্রোডাকশন ডিপার্টমেন্টের হেড। নিয়ান বলে, হ্যালো, আমি নিয়ান। জু বলে, আমি কিন্তু দেখে ফেলেছি যে তুমি আমাদের পিকচার তুলেছো। নিয়ান বলে, না, আপনার কোথাও ভুল হচ্ছে। এবার জো তার ফোনটা দেখতে চাইছিল, তখনই সেখানে লি চলে আসে আর নিয়ানকে বলে, তোমাকে মিস্টার চ্যাং ডাকছে। যাই হোক, পরের দিন আমরা দেখি জু নিয়ানকে নিজের অফিসে ডাকে আর চ্যাং জুয়ের কোম্পানি বানানোর কিছু জিনিস ছিল যেগুলো জু রিজেক্ট করে দেয়। নিয়ান বলে, আমি সেখানে কাজ করেছি, আমি জানি সেখানের জিনিসপত্র সলিড হয়, আপনি হয়তো ভুল করেছেন, এগুলো সে কোম্পানির না। জু বলে, তোমার কাছে কি এসবের কোনো এভিডেন্স আছে? তারপর তাদের মধ্যে অনেক কথা হয়। এক পর্যায়ে জু নিয়ানকে টাচ করতে নেয়, কিন্তু নিয়ান সরে যায়। তারপর নিয়ান আগের কোম্পানির চ্যাংয়ের কাছে আসে ফাইল নেওয়ার জন্য, যাতে সে প্রমাণ করতে পারে যে এই জিনিসগুলো ওই কোম্পানির না। আর সে অন্যদের থেকেও হেল্প চায়, কিন্তু তাকে কেউই হেল্প করে না। শেষে সে লিকে বলে সাহায্য করতে। লি তার ম্যানেজারকে বলে ইনভেস্টিগেশন করতে। এদিকে আমরা দেখি নিয়ানের কাছে জুয়ের কল আসে আর তাকে ডাকে। নিয়ান বলে, এখন ছুটি হয়ে গিয়েছে, কাজের কথা হলে কাল শুনবো। কিন্তু জু বলে, না, এখনই এসো। নিয়ান সেখানে গেলে তাকে বলা হয়, আমার কম্পিউটারে একটি প্রবলেম হয়েছে, তুমি একটু দেখো। সে যখন কম্পিউটার দেখতে নেয় তখন জু তো নিয়ানের থেকে সুযোগ নিতে চায়। ঠিক তখনই লি সেখানে এসে তাকে মেরে নিয়ানকে বাঁচিয়ে নেয়, কিন্তু জু নিয়ানের উপর অভিযোগ করে। তারপর লি নিয়ানকে বলে, তুমি জানো আমি যদি ঠিক টাইমে না পৌঁছাইতাম তাহলে তোমার কি হয়ে যেতে পারত? নিয়ান তাকে সরি বলে, সাথে বলে আর কখনই এমন হবে না। তারপর আমরা দেখি নিয়ান বাসায় গিয়েও অনেক স্যাড হয়েছিল। লি তখন তাকে কল করে আর তার সাথে কথা বলে। তারপর তার ফোন স্পিকারে দিয়ে টাইপিং করে আর বলে টাইপিং এর শব্দে খুব ভালো ঘুম আসে। পরের দিন নিয়ানকে মিস্টার চ্যাং ডাকে, সাথে জুয়ের সাথে যে মেয়েটি ছিল সেও যায়। সে তাকে ভুল নাম্বার বলে দেওয়ায় বেশি জিনিস কোম্পানিতে চলে যায়। নিয়ন এ ব্যাপারটা নিয়ে চিন্তিত হয়ে যায়। তখন লি সেখানে আসে আর এই ব্যাপারটা নিয়েও ইনভেস্টিগেশন করে। আসলে মেয়েটা নিয়ানকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু পরে তার ফোন চেক করে দেখা যায় ডেলিভারি বয়কে সে ভুল নাম্বার দিয়ে দিয়েছে। তারপর নিয়ান খেয়াল করে অফিসের সবাই তার দিকে আজব দৃষ্টিতে তাকাচ্ছিল। নিয়ান তো একদম অবাক হয়ে যায়। তখনই তার বন্ধু এসে বলে, তুমি কিছু জানো না? এখানে সে নিয়ানকে একটি ফটো দেখায় আর ফটোটা ছিল সেদিনের, যেদিন নিয়ান কম্পিউটার ঠিক করতে জুয়ের সেখানে গিয়েছিল আর জু তার ফায়দা লুটতে চেয়েছিল। সে মুহূর্তের একটি ছবি ভাইরাল হয়ে যায়। অন্যদিকে লি নিয়ানকে নিয়ে চিন্তা করছিল আর সে তাকে সান্ত্বনা দিতে আসে। নিয়ান বলে, আমি ঠিক আছি, তুমি এত টেনশন করো না। লি বলে, তুমি কোনো চিন্তা করো না, মিস্টার জুকে তো আমি দেখে নিব। তারপর অফিসের আরেকজন কলিগ
শাসাও এসে নিয়ানকে বলে সেও এভাবে জুয়ের হাতে হ্যারেস হয়েছে। নিয়ান জিজ্ঞাসা করে তোমার কাছে কি কোনো এভিডেন্স আছে? সে বলে হ্যাঁ। তারপর আমরা দেখি নিয়ান মিস্টার জুয়ের বিরুদ্ধে কোম্পানিতে রিপোর্ট করে। অন্যদিকে লি তার ব্যাপারে অনেক তথ্য প্রমাণ একত্রিত করেছে। এর পরের সিনে দেখা যায় বোর্ড মিটিং এ বসে, যেখানে লি জুয়ের ব্যাপারে সব এভিডেন্স দেখায়, কিন্তু তবু কিছু বোর্ড মেম্বার্স জুয়ের পক্ষেই কথা বলে। এদিকে রুলেন নিয়ানের কাছে এসে বলে দেখো, আমি তোমার জন্য খুবই দুঃখিত, কিন্তু এই কথা যদি পাবলিক হয় তাহলে কোম্পানির বদনাম হয়ে যাবে, তাই তুমি অ্যাপোলজি লেটার দাও। এখানে রোল্যান্ড আরো বলে মিস্টার জুয়ের রেপুটেশন এই কোম্পানিতে খুব ভালো ছিল, আর তুমি একজন জুনিয়র কর্মচারী, তোমার কি মনে হয় যে তোমার পক্ষে কেউ কথা বলবে? নিয়ান বলে তুমি কি আমাকে প্রেসারিস্ট করার জন্য এসেছো নাকি? তারপর আমরা দেখি নিয়ান সুফেনের লাইভ স্ট্রিমে এসে জুয়ের সকল অপকর্ম ফাঁস করে দেয়। তারপর সে রাতের বেলা হাঁটতে বের হয়, কিন্তু তার অ্যাক্সিডেন্ট হতেই যাবে তখনই লি এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এর ফলে লি অনেকটা ব্যথা পায়। এবার নিয়ান লিকে তার বাসায় নিয়ে যায় আর সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়ে বলে তুমি থাকো, আমি কাল এসে তোমাকে দেখে যাব। নিয়ান যেতে নিলে লি তাকে আটকায় আর বলে আজকে তুমি এখানেই থেকে যাও। তারপর তারা মিস্টার জুয়ের ব্যাপারে ডিসকাস করতে থাকে। এক সময় নিয়ান বলে আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে, জু আমাদের কোনোভাবেই হারাতে পারবে না। লি বলে আমরা মানে? তার মানে তুমি আমাকে মেনে নিয়েছো? নিয়ান বলে হ্যাঁ, এখন তুমি আর আমি মিলে আমরা হয়ে গিয়েছি। তারপর তারা ক্লোজ হয়। পরের দিন নিয়ান টিভিতে দেখে জুকে পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য নিয়ে গিয়েছে। এদিকে লি এসে নিয়ানকে বলে ব্রেকফাস্টটা করে নাও। নিয়ান বলে আমি তো ব্রাশই করিনি। সে ব্রাশ করতে ওয়াশরুমে যায়, কিন্তু লি গিয়ে বলে আরে এটা তো আমার ব্রাশ। অন্যদিকে অফিসের রুলেন এসে লিকে বলে মিস্টার জুকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। লি বলে যা বলতে চাও সরাসরি বলো। সে বলে ভালো হয় যদি তুমি নিয়ানকে প্রজেক্ট থেকে বের করে দাও। তখনই আবার নিয়ান সেখানে আসছিল, তাই সে তাদের সব কথা শুনে নেয়। এবার রুলেন তাকে দেখে বলে ভালোই হয়েছে তুমি সবকিছু শুনে নিয়েছো, এমনি তো তুমি অনেক স্মার্ট, তোমার সরে যাওয়াই উচিত। আসলে এখানে ব্যাপারটা হলো রুলেনের কোম্পানি থেকে মিস্টার জুকে তো বের করে দেওয়া হয়েছে তার অপকর্মের জন্য, কিন্তু রুলেন ইচ্ছা করেই চাইছিল লিয়ের কোম্পানি থেকে যেন নিয়ানকে বের করে দেওয়া হয়, এতে করে তার রাস্তাটা ক্লিয়ার হতো আর কি। যাই হোক, তখনই লি এসে রুলেনকে বলে তুমি নিজের কাজ করো। তারপর নিয়ান তার ডেস্কে আসে, সেখানে লিও চলে আসে। লিকে দেখে সবাই সেখান থেকে চলে যায়। এখানে এসে লি বলে তুমি রুলেনের কথা শুনো না। নিয়ান বলে আমি তার কথা শুনছি না, কিন্তু সে যা বলেছে সেটাও তো ঠিক। আসলে জু আর নিয়ানের যে ছবিটা ভাইরাল হয়েছিল সেই ছবিটাকে ইস্যু করে রুলেন নিয়ানকে বের করতে যাচ্ছিল, আর নিয়ানও এখন ভাবছিল যে হয়তো তার জন্য লিয়ের কোম্পানির রেপুটেশন খারাপ হবে, তাই সে নিজেও মনে করছিল যে তার লিয়ের কোম্পানি থেকে বের হয়ে যাওয়া উচিত। তবে লি তাকে বলে টেনশন করার কোনো দরকার নেই, আমি সবকিছু সামলে নিব। যাই হোক, এবার নিয়ান বাসায় আসলে সুফেনের কাছে এসে সব কথা খুলে বলে। সুফেন জিজ্ঞাসা করে লি তোমাকে কি বলেছে, সে কি তোমাকে বের হয়ে যেতে বলেছে? নিয়ান বলে সে তোমাকে শান্ত করে বলেছে সে নিজেই সবকিছু সামলে নিবে। সুফেন বলে তাহলে তুমি এত টেনশন করছো কেন? শোনো, আমি তোমার বান্ধবী হিসেবে একটা উপদেশ দিই, তুমি একই ভুল আবার করো না। একবার তুমি অলরেডি লিয়ের সাথে ব্রেকআপ করে ফেলেছো, তুমি আমার কথাটা একটু ভেবে দেখো, এবার আর ভুল করা যাবে না। তুমি শুধু শুধু লিয়ের কোম্পানি থেকে বের হয়েও না। পরের দিন আমরা দেখি নিয়ান রুলানকে বলে আমি লিয়ের কোম্পানিটা ছাড়বো না, আমি এই কোম্পানিতে থাকার জন্য নিজের যথেষ্ট অ্যাবিলিটি আর কোয়ালিটি আছে, এই কারণে সব প্রজেক্টই আমি হ্যান্ডেল করে নিতে পারবো। এর পরবর্তীতে তুমি যদি আমাকে এসব উল্টাপাল্টা কথা বলতে আসো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আর হ্যাঁ, লিয়ের থেকে অবশ্যই দূরে থাকবে। রুলেন তো নিয়ানের এসব কথা শুনে অনেক রেগে যায় আর বলে তোমার কি মনে হয় আমি তোমাকে ফায়ার করতে পারবো না? তখনই লি এসে বলে আমার তো মনে হয় না যে তোমার হাতে এত পাওয়ার আছে যে তুমি আমার কোম্পানি থেকে নিয়ানকে ফায়ার করতে পারবে। এই বলে সে নিয়ানের হাত ধরে সেখান থেকে চলে যায়। তারপর দুইজন বাড়ি চলে আসে। লি নিয়ানের জন্য সবকিছু সুন্দর করে সাজিয়ে রাখে। তারপর আমরা দেখি নিয়ান সে নাম্বারে মেসেজ করে যে আননোন নাম্বার দিয়ে লিয়ের সাথে সে কথা বলতো। এখানে সে জেনে যায় যে এটা অন্য কেউ নয় বরং লি ছিল। তখন লি নিয়ানের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে।
এবার নিয়ান বলে সে জেনে গিয়েছে যে যার সাথে সে অনলাইনে কথা বলেছে সেটা আর কেউ নয় বরং সে নিজেই। এখানে নিয়ান বলে, লি তোমার তো 2 ধরনের রূপ দেখছি। লি বলে, এই সব কিছু তো তোমার জন্যই, কারণ তুমি আমাকে উইচিট থেকে ব্লক করে রেখেছিলে। নিয়ান বলে, আমি তোমার কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না। তারপর তার কানে কিছু একটা বলে। লি বলে, নো, এমন কিছুই করব না। নিয়ান বলে, তুমি না করলে আমি চলে যাচ্ছি। লি তখন তার হাত ধরে বলে, আচ্ছা আমি করব। তারপর লি অনেকগুলো ফল নিয়ে এসে বলে, এই দেখো আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি। নিয়ান বলে, তোমাকে একজন ভালো ছেলে হতে হবে, কোনো মেয়ের সাথে ফ্লার্ট করা যাবে না। তারপর একটা কয়েন দিয়ে বলে, এ নাও, আমি তোমাকে রিওয়ার্ড দিচ্ছি। লি বলে, এত টাকা আমি কিভাবে খরচ করব? নিয়ান বলে, যেভাবে মন চায় সেভাবে খরচ করো। এর পরের সিনে আমরা দেখি তারা তাদের অতীতের মেমোরি মনে করে নিজেদের পুরনো কাপড় পরে, আর এই পুরনো কাপড় পরেই বাইরে ঘুরতে বের হয়ে যায়। এখানে এসে তারা নিজেরা খুব সুন্দর কিছু টাইম কাটায়। তারপর নিয়ান বলে, লাস্ট টাইম আমি তোমার কথা শুনে নিয়েছিলাম যে তুমি অ্যাব্রোডে যেতে চাও, তাই আমি তোমার সাথে সেদিন ব্রেকআপ করে নিয়েছিলাম। লি বলে, তোমার কি মনে হয়েছিল আমি তোমাকে ছেড়ে দিব? নিয়ান বলে, সেটা জানি না, তবে তুমি বিদেশে গেলে তো আমাকে ছেড়েই যেতে হবে, তাই আমি আগেই ব্রেকআপ করে নিয়েছি। তারপর যখন জানলাম তুমি যাওনি, তখন তো আমার অনেক গিল্টি ফিল হয়েছে, কিন্তু পরে ভাবলাম তোমাকে কিভাবে ফেস করব, এই কারণে কখনো আর তোমার সামনে যাওয়ার সাহস করিনি। ঠিক তখনই লিয়ার মা তাকে কল করে। এখানে লি বলে, মা আমি আমার একজন বন্ধুর সাথে আছি। নিয়ান রেগে গিয়ে বলে, বন্ধু মানে আমি কি তোমার গার্লফ্রেন্ড না? এবার লি বলে, মা আমি তোমার বৌমার সাথে আছি। এই কথা শুনে নিয়ান তো লজ্জা একদম লাল হয়ে যায়, এমনকি এখান থেকে চলে যেতে চায়। তখনই আবার লি তাকে বুকে টেনে নেয় আর বলে, আমি তোমাকে এবার আর কোথাও যেতে দিব না। এভাবে সারাটা দিন তারা একসাথে ঘোরাঘুরি করে। তারপর রাতের বেলা বাসার সামনে এসে নিয়ান মনে মনে বলে, তুমি আমার এক্স, সিনিয়র, বস এবং বয়ফ্রেন্ড। এখানে তারা দুজন রোমান্টিক একটা ফিল নিয়ে কিস করে, আর তাদের এই কিসের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।